কখনো ভেঙে পড়ো না। জীবনে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 2 যেখানে গ্যাসের আচরণ আমরা গত দুদিন ধরে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বয়েলের সূত্র। পার্ট 3-তে আমরা এই বয়েলের সূত্র সম্পর্কে জানব। তো তোমাদের ঠিক ক্লাসটি শুরুর প্রথম দিন এই চ্যাপ্টারটি শেষ করবার একটা প্ল্যান বলেছিলাম। তার মধ্যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে বয়েলের সূত্রটি আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ছিল A2, যেখানে বয়েলের সূত্র। ওকে, বয়েলস ল। তো এই বয়েলস লর মধ্যে আমরা কি কি পড়ব সেটা একটু আগে তোমাদের জানিয়ে দিই। আমাদের এই বয়েলস ল কে আবিষ্কার করেছিল? এই বয়েলস ল বা এটি হচ্ছে সূত্র, এর সূত্র নিয়ে আলোচনা করব, এর গাণিতিক রূপ এবং এই গাণিতিক রূপের ব্যাখ্যা, এর লেখচিত্রের মধ্যে অনেকগুলো লেখচিত্র রয়েছে, প্রায় 4টি লেখচিত্র, প্রত্যেকটা সম্পর্কে আমরা জানব। এবং এই বয়েলের সূত্রে ব্যবহৃত কিছু প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জানব। এবং এই বয়েলের সূত্র থেকে কীরকমই অঙ্ক এসে থাকে তোমাদের জন্য সে সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, চেষ্টা করব যতটা সম্ভব আজকে ক্লাসটি কমপ্লিট করার জন্য। যাই হোক, হবে না, ম্যাথ অনেকগুলো রয়েছে, যথারীতি চেষ্টা করব এই প্রাকৃতিক ঘটনা পর্যন্ত কমপ্লিট করার জন্য। এখন ক্লাসটি শুরু করা যাক, কতটা কি এগানো যায়। আচ্ছা, প্রথমত তাহলে আমরা হেডিং দিচ্ছি যে আবিষ্কার। এই সূত্রটি কে আবিষ্কার করেন এবং কিভাবে আবিষ্কার করেন সেই সম্পর্কে আমরা একটু এখন জানব। বিজ্ঞানী রবার্ট বয়েল, তো এই ব্যক্তিটাকে আমরা এই পাশেই রেখেছি বলতে চিত্র আর কি। ওকে, অন্য কিছু নয়, মানে ব্যক্তিকে তো আর রাখাই যাবে না, কারণ ব্যক্তি এই পর্যন্ত আর জীবিত নেই, এত বছর বেঁচে নেই। যাই হোক, এই বয়েলের সূত্র বা এটি বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে গ্যাসের চাপ P ও আয়তন V এই দুইটিকে নিয়ে একটি সূত্র আবিষ্কার করেন, বা এদের সম্পর্কে, চাপ ও আয়তন সম্পর্কে একটি সূত্র দেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। ওকে, এই বিজ্ঞানী রবার্ট বয়েল, যাকে বলেছিলাম যে পাশে রেখেছি, মানে পাশে চিত্রটাকে ডাউনলোড করে রেখেছি। ওকে, ইনি হচ্ছে বিজ্ঞানী রবার্ট বয়েল, আর এই বিজ্ঞানী এই বয়েলের সূত্রটি আবিষ্কার করেন। আচ্ছা, এই সূত্রটি পরীক্ষা করার জন্য একটি বায়ু নিরুদ্ধ পাম্প ব্যবহার হয়েছিল, আর সেই বায়ু নিরুদ্ধ পাম্প আবিষ্কার করেছিল বিজ্ঞানী হুক। তাহলে এখানে আমরা লিখব এই সূত্র পরীক্ষা
করার জন্য একটি বায়ু নিরুদ্ধ পাম্প প্রয়োজন ছিল, যা বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করেন। ওকে, এই বিজ্ঞানী রবার্ট হুককে, এই যে পাশেই রয়েছে বিজ্ঞানী রবার্ট হুক। ওকে, এই হচ্ছে আমাদের আবিষ্কার। নেক্সট আমরা পরে শুরু করব যে সূত্র। তাহলে এখানে আমরা পয়েন্ট দিই যে সূত্র, যাকে আমরা ইংলিশে ল বলে থাকি। সূত্রটা কি? তো সূত্রটি বলার আগে তোমাদের জিনিসটাকে আগে বুঝিয়ে দিই। ধরো একটি পাত্র, এই পাত্রটি এমন একটি স্থানে রাখা হয়েছে যার টেম্পারেচার স্থির রয়েছে, মানে ধরলাম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াস তো 25 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ অন্তর অন্তর 24 বা 26 এরকম যেন পরিবর্তন না হয়। 25 ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রের মধ্যে একটি গ্যাস রাখা হয়েছে, সেই গ্যাসটি ধরলাম এন মোল গ্যাস। এটি হচ্ছে ভর, গ্যাসের ভর। ওকে, তো এন মোল গ্যাস সব সময়ের জন্য এন মোল গ্যাসই থাকবে। এই পাত্রর মধ্যে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই চাপ এবং আয়তন এরা একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক গঠন করবে, অর্থাৎ ভি সমানুপাতি 1/p সম্পর্ক। ভি এবং পি একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক। যদি সমানুপাতিক বলতাম তাহলে ভি সমানুপাতি পি হয়ে যেত। ওকে, এখানে সমানুপাতি নয়, ব্যস্তানুপাতি। এর অর্থ যদি ভিকে বাড়ানো হয় তাহলে পি কমবে, যদি পিকে বাড়ানো হয় তাহলে ভি কমে যাবে। কীরকমই জিনিসটা হচ্ছে, যদি এই চাপকে প্রয়োগ করা হয়, মানে চাপ যদি বাড়িয়ে দেওয়া হয়, এর আয়তন ছোট হয়ে যাবে। ওকে, যদি এই চাপকে সরিয়ে নেওয়া হয় তাহলে এর আয়তনটা বেড়ে যাবে। ওকে, ওটাই এখানে বলা হয়েছে। আর এই জিনিসটাই আমরা পাশে একটু ভাষা দিয়ে লিখে নেব, আর যাকে আমরা বলবো কি, যে বয়েলের সূত্র। তাহলে এখানে লিখব যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভর বলতে এন মোলকে বোঝানো হয়েছে, বা এন মোলের পরিবর্তে যে কোনো ভর হতে পারে, সেই ভর যেন কম বেশি না হয়। ওকে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ওকে, না সমানুপাতিক নয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতে চাপের সঙ্গে, একটু ভাষাটা ঠিক হলো না, চাপের সঙ্গে
ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে ধ্রুবক কি কি হচ্ছে? এই উষ্ণতা এবং ভর, এই দুইজন হচ্ছে ধ্রুবক একরকমই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে লিখে দেই ছোট্ট করে, যে ধ্রুবক, উষ্ণতা ও ভর এরা স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না, যাকে আমরা বলতে পারি অপরিবর্তিত। এটি হয়ে গেল আমাদের সূত্র। নেক্সট পরে শুরু করব যে গাণিতিক রূপ। গাণিতিক রূপ যাকে আমরা বলব ম্যাথমেটিক্যাল ফর্ম। ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এই ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ আমরা কিভাবে প্রমাণ করব? যে সূত্রে যেমনটি আমরা ধরেছিলাম তেমন এখানেও আমরা ধরব। যে ধরি n মোল অণু, n মোল অণু গ্যাসের উষ্ণতা T এবং চাপ P এবং আয়তন হচ্ছে V হলে, এখানে তাহলে ধ্রুবক কে কে? এই n মোল অণু মানে ভর আর উষ্ণতা দুজনে ধ্রুবক, আর চাপ এবং আয়তন এদের দুজনকে নিয়ে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা কিসের সূত্র? বয়েলের সূত্র। একেবারেই সে প্রথমে বলেছিলাম যে রবার্ট বয়েল গ্যাসের চাপ এবং আয়তনকে নিয়ে যে সম্পর্ক প্রতিষ্ঠা করে সেই সম্পর্ককে আমরা বলবো বয়েলের সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আয়তন ভি হলে বয়েলের সূত্রানুসারে কি হবে? ভি সমানুপাতি 1/p। সেখানেই বলেছিলাম কি ভি এবং পি একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ধ্রুবক কে কে হচ্ছে? এন ও, মানে এন হচ্ছে এন মোল অণু মানে ভর যেটা, আর হচ্ছে উষ্ণতা, এরা দুজন হচ্ছে ধ্রুবক বা বলতে পারি স্থির, বা একে বলা যাবে অপরিবর্তিত। ওকে, এখন আমরা সমাধান করব একে। যেই সমানুপাতি চিহ্নকে তুলতে হলে একটি ধ্রুবক আনতে হয়, তাহলে ধ্রুবকটি কে আর 1/p যেমন ছিল থাকলো, তাহলে পাশে লিখে দেব কে ধ্রুবক। এই কে এর মান এখানে পাশে আরেকটু লিখছি, কে এর মান এই ভি এবং পি এর ওপর নির্ভরশীল। আচ্ছা, এখানে হচ্ছে পি এবং ভি বললাম, পি আর ভি নয়, এটি হয়ে যাবে কে এর মান গ্যাসের ভর ও আয়তনের ওপর নির্ভর। আয়তনের উপর নির্ভর মানে ভর হচ্ছে এই এন মোল এবং আয়তন হচ্ছে ভি, এদের উপর নির্ভরশীল। আচ্ছা, এটিকে সমাধান করলে আমরা পেয়ে যাব পিটাকে যদি এদিকে আনি, পি ভি সমান কে। আর এই সমীকরণটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ওকে, একটু মার্ক করে দিই। এই হয়ে গেল বয়েলের সূত্র। তাহলে এখানে লিখে দিই, এটি বয়েলের সূত্র। এখন এই সূত্র থেকে আমরা কিছু লিখতে পারি। কি লিখতে পারি? যে কোনো
নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা অপরিবর্তিত থাকলে, কারণ ভর এবং উষ্ণতা দুটি অপরিবর্তিত, বারবার আগে থেকেই লিখে আসছি, বা স্থির বলতে পারি বা ধ্রুবক বলতে পারি। অপরিবর্তিত থাকলে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা কি হবে? সর্বদা ধ্রুবক। কারণ আমরা গাণিতিক সূত্র থেকে এটা বলতে পারি যে ধ্রুবক। এটাই আমরা তো লক্ষ্য করলাম, এই যে পি এবং ভি মানে চাপ এবং আয়তন, এদের গুণফল হচ্ছে সর্বদা ধ্রুবক মানে কে। নেক্সট, এখান থেকে এই গাণিতিক রূপকে আরেকটু ব্যাখ্যা করে বলা যেতে পারে যে ধরি নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্থির ভরের গ্যাসের আয়তন যদি P1 চাপে V1 আয়তন, আচ্ছা এক মিনিট, আয়তন তো লিখে দিয়েছি, এবং P2 চাপে V2 এবং P3 চাপে V3 হলে কি হবে? যে বয়েলের সূত্র অনুসারে P1 V1 P এবং V এর গুণফল সমান P2 V2 সমান P3 V3 সমান PN VN লিখে দিচ্ছি, কারণ এই 3 4 5 6 করে যত ইচ্ছা হতে পারে। ওকে, সমান কি হবে? ধ্রুবক কে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এই পি এবং ভি একটা ক্ষেত্র, এদিকের P2 V2 একটি ক্ষেত্র, P3 V3 একটি ক্ষেত্র। এই তিন ক্ষেত্রকে মধ্যে যদি n মোল অণু এবং উষ্ণতা সমান রাখা হয়, তাহলে প্রত্যেকটাকে গুণ করলে প্রত্যেকের সমান ধ্রুবক আসবে। এখান থেকে, এই সমীকরণ থেকে এটাই বোঝা যাচ্ছে। তাহলে এটিকেও আমরা মার্ক হিসাবে করে রাখব। কালারটা নিয়ে নিই। এই যে আমরা দুটো বক্স কালার করলাম, এই দুটো বক্স ম্যাথের জন্য খুব উপযুক্ত। বয়েলের সূত্র থেকে যত ম্যাথ আসে, এই দুটো সূত্রকেই কাজে লাগিয়ে ম্যাথ হয়ে থাকে, মানে ম্যাথের প্রবলেমটাকে সলভ করা সম্ভব। এই হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রটিকে ব্যাখ্যা করব কিভাবে, সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, যে বয়েলের সূত্রের ব্যাখ্যা। এক মিনিট। বয়েলের সূত্রের ব্যাখ্যা। ওকে, তাহলে এখানে বলবো এক্সপ্রেশন এক্সপ্লেনেশন। আচ্ছা, ব্যাখ্যাটা আমরা কিভাবে করছি?
এখানেও একটু কিছু ধরতে তো হবেই, যে বয়েলের সূত্রানুসারে আমরা যেমন জেনেছিলাম যে বয়েলের সূত্রানুসারে কি রাখবো, প্রথমত কি উষ্ণতাকে স্থির রাখতে হবে, যে উষ্ণতা স্থির রেখে একটা কী ধরনের ভর লাগবে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও কি গ্যাসের চাপ ও গ্যাসের চাপ এদের কি গুণফল সর্বদা ধ্রুবক। এটাই আমরা জেনেছিলাম যে চাপের বা আমরা লিখতে পারি চাপকে কমালে বা বাড়ালে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল যে গ্যাসের চাপকে কমালে বা বাড়ালে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ওকে, এখন আমরা তিনটে পাত্র ধরব, তিনটে পাত্রকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এটি হচ্ছে প্রথম পাত্র ধরলাম। ওকে, এর ওপর থেকে আমরা চাপ প্রয়োগ করছি পি। এই পাত্রের মধ্যে গ্যাস অবস্থান করেছে কতটা ভি, তাহলে চাপ রয়েছে পি এবং আয়তন রয়েছে ভি। আর একটি পাত্র, এখানে চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে কি ধরব, ভি এখন ধরলাম। সেখানে চাপ ধরেছিলাম পি, এখানে আয়তন ধরেছি ভি। শুধু পি ভি সমান ধরলে তো চলবে না, একে একটু কমাতে হবে, বাড়াতে হবে। ধরলাম এখানে চাপকে বাড়িয়ে দিয়েছি 2, সেখানে চাপ কি ছিল 1 চাপ, পির সামনে কিছু নেই মানে 1 রয়েছে। আর এখানে হচ্ছে পি এর সামনে 2 দিয়েছি মানে চাপকে 2 গুণ বাড়ানো হয়েছে। তাহলে চাপ যদি 2 গুণ বাড়ানো হয় তাহলে আয়তন কি হবে, 2 গুণ হ্রাস পাবে। তাহলে v/2, যেটা আমরা জেনেছিলাম কি পি এবং ভি ব্যস্তানুপাতিক, পি যতটা বাড়বে ভি ততটাই কমবে। এই কারণে পি যেহেতু দ্বিগুণ হয়েছে ভি তাই অর্ধেক হয়ে গিয়েছে। আর একটা পাত্র অঙ্কন করব। এই উপর থেকে পি চাপ দিচ্ছি এবং এদিকে হচ্ছে নিচে রয়েছে আয়তন ভি। যদি এই পিকে কমিয়ে দেওয়া হয়, 2 দিয়ে ভাগ করেছি, যদি পি কমে তাহলে ভি কি হবে, ভি বেড়ে যাবে। কতটা বাড়বে, 2 গুণ বেড়ে যাবে, কারণ এখানে 2 ভাগ করা হয়েছে। যদি এখানে 3 ভাগ করতাম এখানে তাহলে 3 গুণ বেড়ে যেত। এখানে আমরা এটাই বুঝলাম, আর এটাই আমরা একটু ছোট্ট ভাষার মাধ্যমে লেখার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে লিখে নেব যে ধরি কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি এবং আয়তন হচ্ছে কি ভি। এটাই আমরা এখানে জেনেছি। আর পি ভি দুটি হচ্ছে কি সমান, কোনো অসুবিধা নেই। পি হচ্ছে 1 রয়েছে, ভিও হচ্ছে 1 রয়েছে। নেক্সট পরবর্তী স্লাইডে
এখানে দেখব এখানেও কি উষ্ণতা স্থির, তাহলে লিখে নেব যে উষ্ণতা স্থির রেখে চাপ আগে পি ছিল, পি থেকে 2p করলে আয়তন কি হবে? আয়তন যেহেতু চাপ 2 গুণ বেড়েছে, আয়তন তাহলে 2 গুণ কমে যাবে। তাহলে আয়তন ভি থেকে v/2 হবে। কারণ কি? কারণ পি ও ভি ব্যস্তানুপাতিক। ঠিক একই রকমের এটাও উষ্ণতা স্থির রেখে উষ্ণতা স্থির রেখে যদি চাপ পি থেকে p/2 করলে তাহলে আয়তন কি হবে? আয়তন হচ্ছে 2 গুণ বেড়ে যাবে, ওটা যেহেতু 2 গুণ কমছে, আয়তন ভি থেকে 2v হবে। ওকে, কারণ কি? কারণ ঠিক একই কারণ, যে পি ও ভি ব্যস্তানুপাতিক। ওকে, এখন এই যে স্ট্রাকচারটা তোমাদের করে দেখালাম, 2p ছিল, 2p হওয়ার কারণে v/2 হয়ে গিয়েছে, p/2 ছিল, সেখানের v2v হয়ে গেছে। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এখন লেখচিত্রটি প্রমাণ করব। ওকে, তাহলে আমরা এখানে পয়েন্ট দেই যে লেখচিত্র, ডায়াগ্রাম। ওকে, এখন লেখচিত্র অনেক রকমই রয়েছে। লেখচিত্র আমরা যেটা প্রথমে শুরু করব সেটি হচ্ছে পি বনাম ভি। এই পি বনাম ভি এদেরকে নিয়ে আমরা লেখচিত্রটি শুরু করব। ঠিক আমরা ছোটোবেলায় যেমন গ্রাফ অঙ্কন করেছিলাম, ঠিক সেই জিনিসটাই আমরা অঙ্কন করব। পি রাখলাম, ভি রাখলাম, আমরা ধরে নিলাম পি হচ্ছে 4p এবং ভি ধরে নিলাম 4v, ধরেছি আর কি। আমাদের যে লেখচিত্রগুলো অঙ্কন করব প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম মানকে ধরতে হবে। আমি এখানে 4p ধরেছি, 4v ধরেছি, তোমরা যা ইচ্ছা ধরতে পারো। আমি এই যে পি এবং ভিটাকে তুলে দিচ্ছি আর কি। ওকে, 4 ধরেছি, তুমি 5 ধরতে পারো, 16 ধরতে পারো, 10 ধরতে পারো, যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। এখন প্রথমে 4 ছিল, 4 থেকে আমি পিকে কমিয়ে 2 করেছি, তাহলে যেহেতু কমে গিয়েছে তাহলে ভি কি হবে? বেড়ে যাবে। কতটা বাড়বে? যেহেতু 2 ওখানে কমছে, এখানে 4 গুণিতক 2 হয়ে যাবে। ওকে, তাহলে এটি হচ্ছে 8। নেক্সট পরবর্তীতে 4 ছিল প্রথমে, 4 থেকে আমি 6 করলাম, তাহলে কত বাড়লো? 2 বেড়েছে। যেহেতু ওখানে বেড়েছে তাহলে এখানে কি হবে? কমবে। আর কমলে কি করব? ভাগ করব। তাহলে 4 বাই কত? আগে বেড়েছে 2, এখানে বেড়েছে, তাই এখানে কমবে কত? 2। তাহলে 2 ভাগ করলে 2 থাকছে, এটা হয়ে যাবে 2। আবারও যদি একটা মান নেই, 4 ছিল, 4 থেকে আমরা 8 করে দিলাম, তাহলে কতটা বেড়েছে? +4 হয়েছে। আগেরটা ছিল +2, তারপরে ছিল, তার আগেরটা ছিল -2 ছিল। তাহলে যেহেতু এখানে +4 করে 8 হয়েছে, তাহলে এটা কি হবে? 4 কমে যাবে, আর কমলে কি হবে? ভাগ। তাহলে 4 ভাগ করলে 4 কেটে গিয়ে থাকছে কি? 1। এখন এই জিনিসটা আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব।
লেখচিত্র ধরলাম, এই যে এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। আমরা ওয়াই অক্ষের দিকে পি রাখলাম এবং এক্স অক্ষের দিকে ভিকে রাখলাম। এবার একটু মার্ক করে নিব, 1 2, এদিকে হচ্ছে 3, এদিকে 4 5 6 7 8। ঠিক এখানেও একই রকম 1 2 3 4 5 6 7 8 করে নিলাম। এবারে আমরা মানগুলো পুট করব। এখানে পি প্রথম কি ছিল, 4 4 ছিল, তাহলে এদিকেও 4 ঘর এগিয়ে আসবো, এদিকেও 4 ঘর এগিয়ে আসবো। আমরা মাঝে একটা ডট পেয়ে গেলাম, একটা ঘর পেয়ে গেলাম। তারপরে কি 2 এবং 8, এই যে 2 এবং 8, তাহলে 2 কোন দিকে, পি এর দিকে 2, তাহলে পি এর দিকে 2 আর এদিকে হচ্ছে 8, তাহলে এই যে ভি এর কাছকে 8 চলে আসবে। এই যে এখানে হচ্ছে এটা একটা ঘর হয়ে গেল। আবার এদিকে পিতে হচ্ছে 6, ভিতে হচ্ছে 2, তাহলে পি এ হচ্ছে কত, 6, আর এদিকে হচ্ছে 2। এই যে এখানে একটা আমরা ঘর পেয়ে যাচ্ছি। নেক্সট এরপরে হচ্ছে পিতে 8, ভিতে হচ্ছে 1, তাহলে এটাও আমরা দেখে নেব। পিতে হচ্ছে কত, পিতে হচ্ছে 8 আর এদিকে হচ্ছে 1, মানে ঠিক এই জায়গাটি হয়ে যাবে। এইবারে এই যে আমরা পয়েন্টগুলো করলাম, এগুলোকে আমরা একে অপরের সঙ্গে যোগ করে দেব। এই যে যোগ হয়ে গেল। তাহলে এই যে যোগটা হলো, যে আমরা লেখচিত্রটা পাচ্ছি, এই লেখচিত্রটিকে আমরা বলবো সমপরাবৃত্ত লেখচিত্র। সমপরাবৃত্ত লেখচিত্র। ওকে, এই লেখচিত্রটা যখন অঙ্কন করেছিলাম তখন উষ্ণতা ধরেছিলাম কি, টি। টি হিসাবে 25 ধরতে পারো, আমি 25 ধরলাম। 25-এর পরিবর্তে তোমরা যা ইচ্ছা ধরতে পারো। এখন হচ্ছে 25। যখন এই টেম্পারেচারটা বাড়তি থাকবে, মানে বেশি থাকবে, তখন কি হবে, তখন এখানে করছি, এদিকে হচ্ছে কি ছিল আমাদের, এক্স অক্ষ বরাবর ছিল ভি এবং ওয়াই অক্ষর বরাবর ছিল পি। আমরা যখন এই লেখটা পেলাম তখন হচ্ছে T1 ধরলাম। ওকে, আবার যখন টেম্পারেচারকে বাড়িয়ে দিলাম, ও হচ্ছে না, তখন হচ্ছে T2 হয়ে গেল। যখন আবারও টেম্পারেচার বাড়াচ্ছি তখন T3 হয়ে যাচ্ছে। তোমরা এখানে লক্ষ্য করো, T3-র টেম্পারেচার সবথেকে বেশি এবং T1-এর টেম্পারেচার সবথেকে কম। তাহলে এখানে বলতে পারি যে অবস্থাতে টেম্পারেচার বেশি থাকবে সেই অবস্থার লেখচিত্র সবথেকে ওপরে থাকবে। ওকে, আর যেখানে টেম্পারেচার কম থাকবে সেখানকার লেখচিত্র একেবারে নিচে থাকবে। তাহলে এখানে আমরা একটু ছোট্টভাবে লিখে দিতে পারি যে T1 এর থেকে T2 বড় এবং T2 এর থেকে T3 বড়। ওকে, তো আমরা এখন এই মুহূর্তে যে জিনিসটা তোমাদের বুঝালাম, অল্প কিছু ভাষার মাধ্যমে তোমাদের এখানে একটু ভাষা দিয়ে লিখে দিচ্ছি। ওকে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি অনুভূমিক অক্ষ বা একে আমরা লিখতে পারি এক্স অক্ষ। ভিকে তো এক্স অক্ষ বরাবর রেখেছিলাম, এই যে ভি
এই যে এক্স অক্ষ বরাবর রেখেছি, ওই এক্স অক্ষকেই অনুভূমিক অক্ষও বলা হয়, বা একে ভুজও বলা হয়ে থাকে, বা ভুজ ভুজ অক্ষ ভুজ অক্ষ বলা হয়ে থাকে। আচ্ছা, ও চাপ পি কে উলম্ব অক্ষ বা কোটি বা ওয়াইও বলা হয়ে থাকে, বা ওয়াই অক্ষ বা কোটি অক্ষ বরাবর ধরে লেখচিত্র অঙ্কন করলে আচ্ছা অঙ্কন বানানটা ভুল হয়ে গেল, অঙ্কন করলে সেটি সমপরাবৃত্তকার হয়। ওকে, যেটা তোমাদের খুব সুন্দরভাবে আলোচনা করে বলে দিয়েছি। এটা হচ্ছে প্রথম লেখচিত্রের জন্য। আর দ্বিতীয় এই যে লেখচিত্রটা আমরা অঙ্কন করেছি, এই লেখচিত্রটা সম্পর্কে আরেকটু লিখে দিচ্ছি, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেখচিত্র উচ্চ উষ্ণতার লেখগুলি নিম্ন উষ্ণতার লেখ অপেক্ষা উপরে হবে না নিচে হবে? উপরে অবস্থান করবে। এখানে শুধু এটুকুই বলা হলো যে নিম্ন উষ্ণতার লেখগুলি নিচে থাকবে এবং উচ্চ উষ্ণতার লেখগুলি উপরে থাকবে। ওকে, তোমরা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে লেখগুলো অঙ্কন করেছি, যাই হোক হয়তো একটু টেরা বাঁকা হয়ে গিয়েছে, একটু ম্যানেজ করে নিও। এই উষ্ণতার লেখগুলো নির্দিষ্ট একটা উষ্ণতার জন্য, এটা ধরলাম হয়তো 25-এর জন্য, এটা ধরলাম হয়তো 26-এর জন্য, এটা ধরলাম হয়তো 27-এর জন্য, মানে উষ্ণতা কিন্তু সমান রয়েছে। যেহেতু উষ্ণতা সমান রয়েছে বলতে তিনটি একসঙ্গে সমান নয়, একটা একসঙ্গে সমান। প্রথম লেখটা 25 ডিগ্রির জন্য, এবং দ্বিতীয় লেখটা 26 ডিগ্রির জন্য, তৃতীয় লেখটা 27 ডিগ্রির জন্য। ওকে, এই কারণে আমরা এই ভি এবং পি লেখচিত্রকে আচ্ছা তাই এটা হচ্ছে নেক্সট পেজে লিখে দিই, যে উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়। মানে যখনই উষ্ণতা বৃদ্ধি পাবে, কে এর মান বৃদ্ধি পাবে। কে এর মানের কাছে লিখেছিলাম, এক মিনিট, আচ্ছা এখানে লিখি যে উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পাবে, কে এর মান বৃদ্ধি পাবে। তাই পি ও ভি লেখকে সমষ্ণ লেখ বলা হয়ে থাকে। কি বলা হয়? সমষ্ণ লেখ বলা হয়। ওকে, এই হচ্ছে পি বনাম ভি লেখচিত্র হয়ে গেল। ওকে, নেক্সট পরবর্তী আরেকটি লেখ নিয়ে আমরা আলোচনা করব,
যেটা পিভি বনাম পি লেখচিত্র। ওকে, এটাও ঠিক একই রকমের। আমরা প্রথমত একটু মানগুলো নিয়ে আলোচনা করে নেব। পি ভি এবং হচ্ছে পি এবং ভি। ধরলাম P1 এবং V1 PV, তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আচ্ছা, এটা ধরে নিচ্ছি। আমরা ঠিক প্রথমটা ধরেছিলাম 4, আর এটা ধরেছি 1 1 করে। 1-এর কাছে তুমি যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এই 1 থেকে যদি আমরা 2 করি, কত বাড়িয়েছি? +1 করেছি। তাহলে এখানে +1 বললাম, +2 করেছি। তাহলে এই ভি এর ক্ষেত্রে কি হবে? এখানে /2 হয়ে যাবে। তাহলে 1/2। ওকে, এবারে পি এবং ভি এর মান পেয়ে গেছি। তাহলে পি ভি গুণ করে দেব। পি এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছে 1/2। যে হচ্ছে 2 2 কেটে গেল, তাহলে থাকলো 1। নেক্সট পরবর্তীতে 2 ছিল, 2 থেকে আমরা করলাম 4। তাহলে 1 থেকে কত বেড়েছে? +4 হয়েছে। তাহলে এখানে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে পি এবং ভি এর মান কত হবে? 4 গুণিতক 1/4। পি এর মান 4 এবং ভি এর মান হচ্ছে 1/4। 4 4 কেটে গেল, তাহলে থাকলো 1। এই মানটি পি ভি এর মান সর্বদা সমান হবে। তাই এর লেখচিত্রও সমান্তরাল প্রকৃতির হয়ে থাকবে। কেমন হবে? এটা এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর পি ভিকে রাখলাম এবং এক্স অক্ষ বরাবর পিকে রাখলাম। আর এর লেখচিত্র হয়ে যাবে সর্বদা পি অক্ষের সমান্তরাল। পি অক্ষটিও ঠিক এদিকে রয়েছে এবং এই লেখচিত্রটাও হয়ে যাচ্ছে ওই দিকেই। ওকে, সর্বদা সমান। কেন সমান হচ্ছে? কারণ এই পি ভি এর মান সর্বদা 1 হবে। তুমি আমি হচ্ছে এখানে 2 এবং 4 ধরেছি, তুমি 8 এবং 16 ধরতে পারো, যাই ধরো না কেন, পি ভি এর মান সর্বদা 1 হবে। তাই এটি আর এই সমপরাবৃত্ত বা অন্য কোনো বৃত্তর আকৃতি নেবে না, এটি সর্বদা সমান নেবে। ঠিক আগে যেমন উষ্ণতা পরিবর্তন করে করেছিলাম, ঠিক এখানেও উষ্ণতা পরিবর্তন করে করতে পারি। এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে এক্স, এদিকে পি। তাহলে উষ্ণতার পরিবর্তন করলে এটা হচ্ছে T1 এর জন্য। আবার একটু উষ্ণতা বাড়িয়ে দিলে লেখটি ঠিক আরেকটু উঁচুতে হয়ে যাবে। আবার যদি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হয়, আবারও একটু উঁচুতে হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। ঠিক আগেরটা যেমন করেছিলাম, ঠিক সেরকমই এখানেও আমরা একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে কি করব? চাপ পি কে অনুভূমিক অক্ষ বা লিখতে পারি এক্স অক্ষ ও পি ভি কে ওয়াই অক্ষ বরাবর রেখে পি অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম লেখচিত্রের জন্য হয়ে গেল। দ্বিতীয় লেখচিত্রটা কি ছিল? যে বিভিন্ন উষ্ণতায় উষ্ণতার প্রতিটি লেখ পি অক্ষের সমান্তরাল হবে। পি অক্ষের সমান্তরাল হবে এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে
বৃদ্ধির সঙ্গে সঙ্গে পি অক্ষ থেকে লেখগুলি দূরে সরে যাবে। ওকে, এই যে পি অক্ষ থেকে পরপর দূরে সরে যাচ্ছে যত টেম্পারেচার বাড়াচ্ছি, এ কারণেই ওই দূরে সরে যাওয়ার কথাটি এখানে লেখা হয়েছে। নেক্সট পরবর্তী লেখ, কালারটা একটু চেঞ্জ করে দিই। পরবর্তী লেখ ধরলাম পি বনাম 1/v, আর একটি লেখ রয়েছে ভি বনাম 1/p। এই ক্ষেত্রে লেখগুলি কেমন হবে? এই দুই ক্ষেত্রে লেখগুলি সমান আকৃতির হয়ে থাকবে। এদিকে এক্স, এদিকে ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর 1/v-কে স্থাপন করা হলো। ঠিক একই রকমের এদিকেও হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভি এবং এক্স অক্ষ বরাবর 1/p-কে স্থাপন করা হলো। এখানে দুই ক্ষেত্রে লেখচিত্রগুলি হবে সমান্তরাল, মানে হচ্ছে মূল বিন্দুগামী। সমান্তরাল বললাম, ভুল, সমান্তরাল এটা নয়, সমান্তরাল ঠিক এর আগেরটা ছিল। এটা হচ্ছে কেমন হবে? মূল বিন্দুগামী। ঠিক এখানেও হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আচ্ছা, এখানে ভাষা তোমরা একটু লিখে নিতে পারো নিজেরা চেষ্টা করে। দুটো লেখচিত্র খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, আর এখানে বিশেষ কিছু ছক করে দেখালাম না, ছক করে তোমরা করতে পারো। ঠিক একই রকমের পিকে বাড়িয়ে দিলে ভি কমে যাবে, এবং পিকে যদি কমিয়ে দেওয়া হয় ভি তাহলে বেড়ে যাবে। বেড়ে গেলে গুণ করতে হবে, কমে গেলে ভাগ করতে হবে। এই হচ্ছে সবথেকে বড় কথা। ওকে, এখন আমরা লেখচিত্রটা কমপ্লিট করলাম। এখন এই বয়েলের সূত্র ব্যবহৃত কিছু প্রাকৃতিক ঘটনা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বয়েলের সূত্র তো জেনে নিলাম, এই বয়েলের সূত্র আমরা পরিবেশে কোথায় কোথায় লক্ষ্যে আমাদের পড়ে থাকে, যেটা আমরা কোনো গুরুত্বই দেই না। তাহলে এখানে হেডিং দেবো বয়েলের সূত্র, কালারটা চেঞ্জ করে নিই। বয়েলের সূত্র ব্যবহৃত প্রাকৃতিক ঘটনা। কোশ্চেনের সাপেক্ষে বোঝানোর চেষ্টা করব। কোশ্চেনটি, ফার্স্ট কোশ্চেন, কালারটা, যে গভীর জলের তলদেশ থেকে গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরে ওঠে, বায়ুর বুদবুদ যখন ওপরে ওঠে তখন তার আয়তনের কী রূপ পরিবর্তন হয়, সেই সম্পর্কে এখন আলোচনা হবে। এখন একটা ছোট্ট চিত্রের মাধ্যমে গভীর জলতল এঁকে নেওয়া যাক। ওকে, নিচে একটা ছোট্ট বুদবুদ রয়েছে। এই ছোট্ট বুদবুদের ওপর এই জলতলের মধ্যে যে জল রয়েছে, পুরো জলের চাপ প্রয়োগ করছে কোথায়? এই বুদবুদের ওপর। তাই বুদবুদরা এখানে ছোট। যখন ওই বুদবুদরা কিছুটা উপরে উঠে আসবে, তখন এই বুদবুদের ওপরে যে জলটি রয়েছে
সেই জলটির চাপ প্রয়োগ করছে, তাহলে আমরা বলতে পারি আগের থেকে চাপটা কম। আবার যখন ওই বুদবুদটা কিছুটা উপরে উঠে আসবে আবার ওর আয়তন বেড়ে যাবে। কেন? কারণ ওর মধ্যে চাপ দেওয়ার জলের পরিমাণ কমে গেছে। তাই আমরা বলতে পারি ওই বুদবুদটা যতটা উপরে উঠবে তত ওর চাপটা কমবে এবং এই চাপ কমার জন্য ওর আয়তন বেড়ে যাবে। যেটা আমরা জেনে এসেছি কি, যে বয়েলের চাপ এবং আয়তন এই দুটো একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্কতে অবস্থান করে। ঠিক এই যে কথাটা বললাম তোমাদের সামনে, ঠিক ওই কথাটাই আমরা একটু ভাষার মাধ্যমে লিখে নেওয়ার চেষ্টা করব। যে গভীর জলের তলদেশে উৎপন্ন বুদবুদ গ্যাসীয় একটা পদার্থ। গভীর জলের থেকে উপরের জলের চাপ কম। উপরের জলের চাপ কম। বয়েলের সূত্র অনুসারে গ্যাসের চাপ ও আয়তন ব্যস্তানুপাতিক থাকে। এখানে ব্র্যাকেটে লিখে দিই, উষ্ণতা মানে টি এবং হচ্ছে ভর স্থির থাকলে তখন হবে, অর্থাৎ চাপ কমলে আয়তন পরপর বৃদ্ধি পাবে। এবং বুদবুদ উপরে আসার দরুন উপরে আসার কারণে চাপ কমে, এর ফলে আয়তন বাড়ে। এই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট আর একটি কোশ্চেন রয়েছে, যেখানে আমরা লিখতে পারি যে বেলুন বা ফুটবলে বায়ু ভরলে চাপ ও আয়তন বাড়ে। এতে কি বয়েলের সূত্র প্রযোজ্য হয়? বয়েলের সূত্র প্রযোজ্য হয়। আচ্ছা, এই প্রশ্নের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। কারণ কিভাবে বুঝলাম? প্রশ্ন দেখেই, প্রশ্নেই দেওয়া রয়েছে যে চাপ ও আয়তন বাড়ে, দুটোই বাড়বে, কিন্তু বয়েলের সূত্রতে আদৌ কি দুটো বাড়ে? দুটো বাড়ে না। চাপ এবং হচ্ছে আয়তন, যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমে যাবে, এবং যদি চাপ যদি কমে যায় তাহলে আয়তন বেড়ে যাবে।
ওকে, দুটো একসঙ্গে কোনোভাবেই বাড়বে না। অর্থাৎ আমরা বলতে পারি যে বেলুন ও ফুটবলে বায়ু ভরলে চাপ ও আয়তন বাড়ে, এতে কি বয়েলের সূত্র প্রযোজ্য হয়? যে প্রযোজ্য হয় না। তাহলে ঠিক এই জিনিসটাই আমরা একটু ভাষা দিয়ে লিখে নেব যে বয়েলের সূত্র শুধুমাত্র অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের চাপ ও আয়তন ব্যস্তানুপাতে থাকে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে ভর নির্দিষ্ট নয়। ভর নির্দিষ্ট নয় কেন বললাম? ধরি এই একটা বেলুন, ওকে, এই একটা দড়ি রয়েছে, বেলুনের মধ্যে যত চাপ দেওয়া হচ্ছে, বায়ু ভর্তি করা হচ্ছে, বায়ুর তো একটা নির্দিষ্ট ভর রয়েছে, তত এই বেলুনটার মধ্যে বায়ুর ওজন বেড়ে যাচ্ছে, বায়ুর ভর বেড়ে যাচ্ছে। যখনই বায়ুর ভর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তখন এই সূত্রটা প্রযোজ্য নয়। কিন্তু ওই বয়েলের সূত্র কখন প্রযোজ্য বলেছে? যে বায়ুর ভর একটা নির্দিষ্ট থাকবে, স্থির থাকবে। আমরা ঠিক প্রথম থেকে জেনে এসেছি বায়ুর ভর ধ্রুবক এবং উষ্ণতা ধ্রুবক। এই বেলুন বা বলের ক্ষেত্রে উষ্ণতা ধ্রুবক হলেও ভর কিন্তু ধ্রুবক নয়। যতই বেলুন বা বলের মধ্যে বায়ু ভর্তি করা হচ্ছে, তত ওর ওজনটা বা ভরটা বেড়ে যাচ্ছে। ওকে, তাই এখানে বলা হচ্ছে ভর নির্দিষ্ট নয় এবং চাপ ও আয়তনের সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক কি হচ্ছে? চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আয়তনও বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা একে বলবো সরল সমানুপাতিক, যেটা আমরা এই প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি। দুটোই বৃদ্ধি পাচ্ছে। যদি একটা বৃদ্ধি পায় আর একটা কমে, তাহলে ঠিক ছিল ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রে কি বলছে? ব্যস্তানুপাতিক বলছে, আর এখানে হচ্ছে সরল সমানুপাতিক হয়ে যাচ্ছে। ওকে, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেলে। যাই হোক, হয়তো 4টে লাইনের শব্দ ছিল, কিন্তু এখানে বুঝার ব্যাপার কিন্তু অনেকটা ছিল। যদি বুঝতে পারো খুবই ভালো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আর একটা ছোট্ট টপিক যেটা আমরা করেই শেষ করব, যে ব্যতিক্রম। এই বয়েলের সূত্রে একটি ব্যতিক্রম রয়েছে, যে ব্যতিক্রমে কি বলছে? খুব কম গ্যাস রয়েছে যে যারা এই বয়েলের সূত্র মেনে চলে। তাহলে ওটাই লিখব, খুব কম গ্যাস যারা বয়েলের সূত্র মেনে চলে। যেমন রয়েছে কি নাইট্রোজেন N2 এবং H2, এবং রয়েছে হালকা নিষ্ক্রিয় গ্যাস
হালকা নিষ্ক্রিয় গ্যাস। এরা হচ্ছে সহজ সরল ছেলে। ওকে, এরা খুব সহজে বয়েলের সূত্রটা মেনে চলে। কিছু দুষ্টও ছেলে রয়েছে, যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া NH3, আরও বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যে প্রভৃতি গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। বয়েলের সূত্র মেনে চলে না, কিন্তু না মানলে তো চলবে না, এদেরকে মানাতেই হবে। বাচ্চা দুষ্টামি করলে কি হবে? তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে ছড়ি ধরতে হবে। ঠিক এই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার জন্য ছড়ি রয়েছে। ছড়িটা কি? উচ্চ উষ্ণতা। যদি উষ্ণতা মানে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং নিম্ন চাপ, উষ্ণতাকে বাড়িয়ে দিতে হবে এবং চাপকে কমিয়ে দিতে হবে, তখন এই গ্যাস বয়েলের সূত্র মেনে চলবে। বয়েলের সূত্র মেনে চলবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের বয়েলের সূত্রের থিওরি ক্লাস। আমাদের একটাই টপিক থেকে যাচ্ছে, যে টপিকটি হচ্ছে যে এই বয়েলের সূত্র থেকে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে থাকে। ওকে, তো সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা আগামীকাল আলোচনা করব। অনেকগুলো ম্যাথ রয়েছে, প্রায় 1 ঘন্টা আপ হয়ে গিয়েছে তোমাদের ক্লাসটা। আর যারা এই ক্লাসের মধ্যে নতুন ছিলে তাদেরকে বলবো, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, যেটা ক্লাস 10 বলে দেওয়া রয়েছে। তোমরা ওই গ্রুপে জয়েন্ট হতে পারো, তোমাদের ইচ্ছা। ওখানে জয়েন্ট হলে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পরে এখন আমরা যে ক্লাস পিডিএফটা রেডি করলাম, ওই পিডিএফটা তোমাদের ওখানে আপলোড করা হয়, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর ওই গ্রুপের মধ্যে ছোটোখাটো MCQ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে, সেই সব কোয়েশ্চেনগুলো ওখানে আপলোড করা হবে। তোমরা ওখান থেকে একটু মার্ক করে তোমরা একটু মজাও পাবে এবং তোমাদের একটু প্র্যাকটিসও হবে। মোটামুটি ওই গ্রুপে থাকলে তোমরা এরকমই কিছু ভালো কিছু জিনিস পেয়ে থাকবে। ওকে, আচ্ছা, তোমাদের আজকে এই যে ক্লাসটা করলাম, এই ক্লাস থেকে গত বছর যেসব কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো সম্পর্কে একটু জেনে নাও। যেমন আমাদের প্রথম প্রশ্ন একটি লিখছি যে প্রদত্ত কোনটি চাপের SI একক? প্রদত্ত কোনটি চাপের SI একক? অপশান A নিউটন মিটার স্কোয়ার, অপশান B নিউটন মিটার টু দি পাওয়ার -2, অপশান C হচ্ছে নিউটন মিটার, অপশান D হচ্ছে N মানে নিউটন। আচ্ছা, এটা পড়েছিল মাধ্যমিক 2022-এ পড়েছিল এবং 2017-তে পড়েছিল। এই কোশ্চেনটি আমরা গতকাল ক্লাসে জেনেছিলাম। এর অ্যান্সার হয়ে যাবে অপশান B। ওকে, আজকের ক্লাসে আমরা যেগুলো জেনেছি বা সেখান থেকে কি ধরনের কোশ্চেনগুলো আসছে সেটা বলছি। গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রের বিবৃতি। বয়েলের সূত্রের বিবৃত ও ব্যাখ্যা করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। গাণিতিক রূপে প্রকাশ করো। এই কোশ্চেনটি এসেছিল অনেকবার। মাধ্যমিক পরীক্ষা 2001-এ এসেছিল,
2003-এ এসেছিল, 2005-এ এসেছে এবং 2009-এ, 11-তে, 12-তে, 13-তে, 15-তে এবং 17 সাল, এতগুলো সালে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষাতে পড়েছিল, মাধ্যমিক পরীক্ষাতে। 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা হয়ে গেল। গ্যাস সম্পর্কিত লেখচিত্র এসেছিল, যেই লেখচিত্রগুলো আমরা এখন আলোচনা করেছি কিছুক্ষণ আগে। গ্যাস সংক্রান্ত বয়েলের লেখচিত্র, এই কোশ্চেনটি এসেছিল 2022-এ। ওকে, 4 নম্বর কোশ্চেন। বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে পিভি ও P1/V লেখচিত্র, যেটা আমরা আলোচনা করেছি, এটা এসেছিল 2024-এ। নেক্সট রয়েছে 5-এর দাগ, যে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্রের অনুসারে PVP লেখচিত্র, এটা এসেছিল 18 সালে। ওকে, তাহলে আজকের টপিক থেকে এতগুলো কোশ্চেন এসেছে এবং বারবার এসেছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো আজকের এই ক্লাসটি তোমাদের মাধ্যমিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি আর বিশেষ কিছু বলবো না, টাইম অলরেডি অনেক হয়ে গিয়েছে। তোমাদের যথারীতি তোমরা বড়ও হয়েছো, তোমরা নিজেরা নিজেদের ভালোটা বুঝতে পারো। তোমরা বুঝতে পারছো যে আপাতত এই কোশ্চেনগুলো দেখে এই ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট, আর বিশেষ কিছু বলবো না। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।